আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটা ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্টদের জন্য, কিন্তু এটা হচ্ছে একটা এতই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা না জানলে মেডিসিন বোঝা যায় না বা ফিজিওলজির অনেক কিছু বোঝা যায় না। সে টপিকটা আর কিছুই না, সেটা হলো অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল, এই অ্যাকশন পোটেনশিয়াল বুঝতে হলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জানতে হবে। তো এই টপিকটা আমি আগে ডিসকাস করে দিয়েছি, আমার চ্যানেলেই আছে। যারা ওটা দেখোনি ওটা দেখে নিতে পারো, তারপরে এটা দেখবে, বা সরাসরি দেখলেও কোনো অসুবিধা নেই, বুঝতে খুব একটা হয়তো অসুবিধা হবে না। কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্ট পেতে গেলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল টপিকটা দেখে তারপর এটা দেখবে। তো চলো শুরু করা যাক। অ্যাকশন পোটেনশিয়াল, এবার হচ্ছে যে অ্যাকশন পোটেনশিয়াল এটা কোন কোন সেলের মধ্যে আমরা পাই, কারণ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ প্রেজেন্ট ইন অলমোস্ট অল সেলস, কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল প্রেজেন্ট ইন এক্সাইটেবল সেলস। এক্সাইটেবল সেল বলতে নিউরন বা নার্ভ, আর হচ্ছে মাসেল সেলস। সেটা হচ্ছে স্কেলিটাল মাসেল হতে পারে, স্মুথ মাসেল হতে পারে, বা কার্ডিয়াক মাসেল। তাহলে আজকে আমরা মেনলি এটাই আলোচনা করব যে অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি, কিভাবে হচ্ছে, তার আয়নিক বেসিস কি। খুব ভালো লাগবে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যারা দেখছিস, বিশেষ করে যারা এমবিবিএস স্টুডেন্ট, তাদের জন্য বলবো একটা লাইক করবি, একটা ভালো কমেন্ট করবি, আর একটা শেয়ার করবি, বা আরও কীভাবে ইমপ্রুভ করা যায় আমাকে সাজেস্ট করিস। তাহলে একদম শুরু করা যাক, একদম বেসিক লেভেল থেকে। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি, ধরুন স্কিনের কথাটা আমি টাচ করলাম, যখন টাচ করছি তো টাচ করার পর আমরা বুঝতে পারি যে এখানে টাচ হচ্ছে। এটা পেন হতে পারে, টেম্পারেচার হতে পারে, বা কোল্ড হতে পারে, যে কোনো একটা সেন্সেশন আমরা বুঝতে পারি। তাহলে এই যে আমি টাচ করলাম, এই টাচ করার পরে লোকালি কিছু হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হয়। সেই ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জটাই অ্যাকশন পোটেনশিয়ালে রূপান্তরিত হয়, এবং সে সিগন্যালটা সেন্সরে নার্ভ দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, তারপর হচ্ছে আবার মোটর নার্ভ দিয়ে একটা সিগন্যাল আসে, তারপরে আমরা রিয়ালাইজ করতে পারি যে কোন ধরনের সেন্সেশন ছিল। তাহলে প্রথমে যেটা আমরা আলোচনা করব যে একটা সেল, স্কেলিটাল সেল বা নিউরন সেল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে রয়েছে বা রেস্টিংয়ে রয়েছে। একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, থ্রেশহোল্ড স্টিমুলাস, একটা ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হলো, সেটা লোকাল পোটেনশিয়াল তৈরি করবে, তারপর সেটা অ্যাকশন পোটেনশিয়াল হবে। অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে বেসিক্যালি যে লোকাল পোটেনশিয়াল তৈরি হবে সেটা যখন ফরওয়ার্ড মুভ করবে, এই মুভমেন্টটাই হচ্ছে অ্যাকশন। অর্থাৎ লোকাল পোটেনশিয়াল যখন ফরওয়ার্ড মুভমেন্ট হবে, প্রোপাগেশন হবে, দ্যাট ইজ দ্য অ্যাকশন। সেই জন্য লোকাল পোটেনশিয়াল যখন ফরওয়ার্ড মুভ করছে ইন অ্যাকশন, দ্যাট ইজ কল্ড অ্যাকশন পোটেনশিয়াল। তার প্রপার ডেফিনেশনটা আমি সবশেষে বলবো, আগে আমরা বেসিক জিনিসটা আলোচনা করি যে কি করে তৈরি হচ্ছে। এই যে বললাম যে টাচ করার পরে একটা ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হচ্ছে, তারপর সেটা আস্তে আস্তে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, প্রোপাগেট করছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এখানে একটা আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্পাইনাল কর্ড তার একটা ক্রস সেকশন নিচ্ছি। না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে স্পাইনাল কর্ডের একটা ক্রস সেকশন, এইটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন। আর আমরা জানি পোস্টেরিয়র হর্নগুলো হচ্ছে সেন্সারি, মানে সমস্ত রকম সেন্সেশন ক্যারি করে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার এইটাকে
এটা বড় করে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এইটা হচ্ছে একটা সেন্সারি নিউরনের একটা এন্ডিং, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করব। এবার হচ্ছে যেটা নিউরন সেল বা নার্ভ সেল, তাহলে প্রথমে কি আছে, যখন কোনো সেন্সেশন বা কোনো কোনো স্টিমুলাস অ্যাপ্লিকেশন হয়নি, তাহলে এটা কিসে থাকবে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এবার আগের দিনে আলোচনা হয়েছে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের জন্য মেইনলি যেটা রেসপন্সিবল সেটা হলো লিকি পটাশিয়াম চ্যানেল। অর্থাৎ এই পটাশিয়াম চ্যানেলগুলো সবসময় লিক করে এবং পটাশিয়াম ইনসাইড থেকে আউটসাইড আসে, কারণ সেলের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এইখানে একটা আছে কি সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ, এটা কি করে, 3টে সোডিয়ামকে পাম্প আউট করে আর 2টো পটাশিয়ামকে পাম্প ইন করে। এর জন্য একটা -5 মিলিভোল্ট নেগেটিভিটি তৈরি হয় ইনসাইড দ্য সেল। পটাশিয়াম লিক করছে এবং ইন রেস্টিং কন্ডিশন সোডিয়াম হ্যাজ ভেরি নেগলিজিবল পারমিয়াবিলিটি, মানে যখন সেল রেস্টিংয়ে আছে তখন পটাশিয়াম লিক আউট করে সেলের ইনসাইড থেকে আউটসাইড। পটাশিয়াম আর সোডিয়ামটা হচ্ছে যেহেতু সেলের বাইরে বেশি থাকে, এর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট টুয়ার্ডস দ্য মানে আউটসাইড থেকে ইনওয়ার্ড, কিন্তু সোডিয়াম হ্যাজ দ্য নেগলিজিবল পারমিয়াবিলিটি অ্যাট রেস্টিং কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে আমরা দেখেছি যে পটাশিয়ামের যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্ভড পোটেনশিয়াল সেটা হচ্ছে -85 মিলিভোল্ট। কিন্তু যেহেতু সোডিয়ামের কিছুটা পারমিয়াবিলিটি আছে, কিছুটা পজিটিভিটি গেন হচ্ছে ইনসাইড দ্য সেল, সেই জন্য নিউরন সেলের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল স্লাইটলি লেস নেগেটিভ দেন দ্য ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ পটাশিয়াম। তাহলে নিউরন সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -70 মিলিভোল্ট। তাহলে বোঝা গেল যে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল -85, কিন্তু অ্যাট রেস্টিং কন্ডিশনে সোডিয়াম হ্যাজ সাম ভেরি নেগলিজিবল অর মিনিমাল permeability inside the cell. That's why the resting membrane potential is slightly less negative than the equilibrium potential of potassium. So the for neuron cell the resting membrane potential is -70 millivolt. এবার এখান থেকে আমাদের ডিসকাশনটা শুরু হবে। তাহলে এইটা হচ্ছে -70 মিলিভোল্ট, দ্যাট ইজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেস্টিং কন্ডিশনের অবস্থা। একটা রেস্টিং কন্ডিশন, পটাশিয়াম লিকস আউট থ্রু দ্য লিকি পটাশিয়াম চ্যানেল, যার হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল -85 মিলিভোল্ট। সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্পস আউট দ্য 3 সোডিয়াম আউটসাইড, আর হচ্ছে যে পাম্প ইন 2 পটাশিয়াম ইনসাইড। অ্যাট রেস্টিং কন্ডিশন ইনসাইড অফ দ্য সেল ইজ নেগেটিভ। এই যে রেস্টিং কন্ডিশন, যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকছে, এটাকে বলি আমরা পোলারাইজেশন। পোলারাইজেশন কথাটার মানে হলো যে ইনসাইড অফ দ্য সেল ইজ নেগেটিভ অ্যান্ড আউটসাইড অফ দ্য সেল ইজ পজিটিভ। কারণ সেলের ভিতরে অ্যানায়ন বেশি আছে, প্লাস পটাশিয়াম লস হচ্ছে, ক্যাটায়ন লস হচ্ছে, আর সেলের ভিতরে ক্যাটায়ন লস হচ্ছে না। সেলের ভেতরে লার্জ সাইজ কিছু নেগেটিভ চার্জ প্রোটিন রয়েছে, যার জন্য হচ্ছে একটা রেস্টিং কন্ডিশন। আর সেলের বাইরে মেনলি কে আছে, সোডিয়াম, আর সেলের ভেতরে মেন ক্যাটায়ন হচ্ছে বা ইন্টারসেলুলার ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম। সেই জন্য আউটসাইড হচ্ছে পজিটিভ, ইনসাইড হচ্ছে নেগেটিভ। এবার হচ্ছে যে এখানে একটা স্টিমুলাস অ্যাপ্লাই করা হলো, যে কোনো একটা স্টিমুলাস এটা অ্যাপ্লাই করা হলো। তাহলে যখন এটা একটা স্টিমুলাস অ্যাপ্লাই করব, এইখানে হচ্ছে কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলোর নাম হচ্ছে মেকানিক্যাল অর টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল, মেকানিক্যালি অপারেটেড টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। সে টাচ হতে পারে, পেন হতে পারে, টেম্পারেচার, যে কোনো একটা সেন্সেশন হতে পারে। তাহলে এই যে সোডিয়াম চ্যানেলগুলো, এগুলোর নাম হচ্ছে, এই সোডিয়াম চ্যানেলটা
যেটা হচ্ছে যে অপারেটস অন অ্যাপ্লিকেশন অফ সাম স্টিমুলাস। সুতরাং এখানে যখন টাচ আমি কনসিডার করি, তাহলে এই চ্যানেলটাকে আমি বলতে পারি যে মেকানিক্যালি অপারেটেড টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। তার মানে যখন এখানে একটা আমি থ্রেশোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করব, এই থ্রেশোল্ড স্টিমুলাস জিনিসটাকে সেটা আমি পরে বলছি, তাহলে এই চ্যানেলগুলো ওপেন আপ হবে এবং যেহেতু সেলের বাইরে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম ভেতরে আসতে শুরু করবে। তাহলে অন অ্যাপ্লিকেশন অফ দ্য স্টিমুলাস, থ্রেশোল্ড স্টিমুলাস, সাম সোডিয়াম ট্রিকলস ইন, মানে ভেতরে আসবে। এতে করে কি হবে, সাপোজ আমি এখানে একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম এই কন্ডিশনে, তাহলে কি হবে, এই যে সোডিয়াম সেলের ভেতরে আসছে, তাহলে সেল ইজ গেইনিং সাম পজিটিভ চার্জ, মানে সেল ক্যাটায়ন গেইন করছে। তাহলে কি হবে, সেলের ভেতরে যে নেগেটিভিটি আছে সেইটা কমতে শুরু করবে, কারণ সেল সোডিয়াম বা পজিটিভলি চার্জ ক্যাটায়ন গেইন করছে। তাহলে কি হবে না, সেলের ভেতরটা আস্তে আস্তে উইল বিকাম লেস নেগেটিভ ফ্রম দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। সাপোজ যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে এটা -60-তে আসলো, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে একটা টাচ বা কোনো একটা স্টিমুলাস অ্যাপ্লাই করা হলো, যাতে করে কিছুটা সোডিয়াম ভেতরে এসছে ভায়া ওপেনিং অফ দ্য মেকানিক্যালি অপারেটেড টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। সেই সোডিয়ামগুলো কি করছে, সেলের ভেতরে যে নেগেটিভিটি তাকে কম করতে করতে -60-তে নিয়ে আসছে, এবং এইটাকে বলা হয় থ্রেশোল্ড পোটেনশিয়াল। তাহলে থ্রেশোল্ড স্টিমুলাস সেটাকে বলা হবে যে স্টিমুলাস অ্যাপ্লাই করে এতটা পরিমাণ সোডিয়াম বা আমি ক্যাটায়ন গেইন করছি, যার ফলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল লেস নেগেটিভ হয়ে কোথায় আসবে, থ্রেশোল্ড পোটেনশিয়ালে আসবে। এবার কি হচ্ছে, যদি এখানে আমি সাব থ্রেশোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করি এবং সোডিয়াম কম পরিমাণে আসে, হতে পারে যে এইটা লেস নেগেটিভ -60-তে গেইন করলো না, তাহলে সেটাকে আমরা বলবো সাব থ্রেশোল্ড স্টিমুলাস। তাহলে থ্রেশোল্ড স্টিমুলাস বলতে আমরা সেই স্টিমুলাসটাকে বুঝবো যাতে করে মেকানিক্যালি অপারেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হলো, কিছুটা সোডিয়াম ভেতরে আসছে, ক্যাটায়ন গেইন হচ্ছে, and as a result the resting membrane potential -70 becomes -60 millivolt because of gaining of the cation or sodium ion। সেই পোটেনশিয়ালটাকে বলছি আমরা থ্রেশোল্ড পোটেনশিয়াল। যখনই সেলের ভেতর ইনসাইড হ্যাজ গেইন দ্য থ্রেশোল্ড পোটেনশিয়াল, তখন এইখানে আরেক ধরনের সোডিয়াম চ্যানেল আছে। এই সোডিয়াম চ্যানেলগুলোকে বলা হয় ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এই সোডিয়াম চ্যানেলের সঙ্গে এটা কিন্তু ডিফারেন্স আছে, এইটা হচ্ছে মেকানিক্যালি অপারেটেড আর এইটা হচ্ছে ভোল্টেজ গেটেড, মানে ভোল্টেজ সেন্সিটিভ। মানে হচ্ছে এই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে কখন, -60, বা এটাকে বলছি আমরা থ্রেশোল্ড পোটেনশিয়াল। তাহলে থ্রেশোল্ড পোটেনশিয়ালটা হচ্ছে সেই পোটেনশিয়াল যে পোটেনশিয়ালে বা এই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে। এই সোডিয়াম চ্যানেলগুলোর দুটো গেট থাকে, একটা হলো আউটার গেট যেটা হচ্ছে রেস্টিং কন্ডিশনে ক্লোজ থাকে, আর আউটার গেটটা ওপেন থাকে। তাহলে এই যে আউটার গেট, মানে এখানে ছবি আরেকটা আমি করে দেখাচ্ছি, এটা হলো ইনার গেট, একটা রেস্টিং কন্ডিশন ওপেন থাকে আর আউটার গেটটা ক্লোজ থাকে। তাহলে যখনই ইনসাইড অফ দ্য সেল বিকামস লেস নেগেটিভ অ্যাট -60 মিলিভোল্ট, দ্যাট ইজ দ্য থ্রেশোল্ড পোটেনশিয়াল, তখন কি হবে, এই ভোল্টেজে এই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। তখন কনফিগারেশনটা কি রকম হয়ে যাবে, ওপেন হয়ে গেল গেটটা। তাহলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে গেছে। এর ফলে কি হবে, এই চ্যানেলগুলো খুব মিনিমাম নাম্বারে থাকে, অল্প নাম্বারে থাকে, বাট এই যে ভোল্টেজ গেটেড বা ভোল্টেজ অপারেটেড সোডিয়াম চ্যানেল,
এগুলো মিলিয়ন মিলিয়ন নাম্বারে থাকে, প্রচুর পরিমাণে থাকে। তাহলে এবার এগুলো ওপেন হয়ে গেছে, তাহলে এবার কি হবে, প্রচুর পরিমাণে সোডিয়াম, মিলিয়নস অফ সোডিয়াম উইল কাম ইনসাইড দ্য সেল ইন এ ভেরি কুইক রেসপন্স। তখন কি হবে, এই যে তখন থ্রেশহোল্ড পোটেনশিয়ালে চলে গেছিল, সাপোজ এটা হবে 0, সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে +65 মিলিভোল্ট। তাহলে যখনই এই ভোল্টেজ অপারেটেড বা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে, মিলিয়নস অফ সোডিয়াম কামস ইনসাইড দ্য সেল। তাহলে এবার কি হবে, খুব র্যাপিডলি ইন কুইক সাকসেশন কি হবে, এর যে নেগেটিভিটি সেটা কমতে শুরু করবে, কারণ সোডিয়াম গেন হচ্ছে, 0 যাবে, যেতে যেতে সাপোজ এটা +35, তাহলে কি দাঁড়ালো, যখনই ইনসাইড মানে সেলের ভেতরে একটা থ্রেশহোল্ড পোটেনশিয়াল রিচ করেছে, সেই সময় এই থ্রেশহোল্ড পোটেনশিয়াল সেন্সিটিভ ভোল্টেজ গেটেড বা ভোল্টেজ অপারেটেড যে সোডিয়াম চ্যানেলগুলো ছিল, রেস্টিং কন্ডিশন যখন আউটার গেটটা বন্ধ ছিল হঠাৎ করে ওপেন হয়ে গেছে, তাহলে প্রচুর পরিমাণে সোডিয়াম এবার সেলের ভেতরে আসবে। যেহেতু ভেরি র্যাপিডলি একটা হচ্ছে যে ক্যাটায়ন বা সোডিয়াম গেন হচ্ছে, তখন নেগেটিভিটি কমতে কমতে 0 হবে, +35 যাবে। এবার কি হচ্ছে, যেহেতু সেলের ভেতর প্রচুর পরিমাণে সোডিয়াম হয়ে গেছে, এখন ভোল্টেজ কত হয়ে গেছে, প্লাসে চলে গেছে, তাহলে এখন কিন্তু সেলের ভেতরটা নেগেটিভ নেই, সেলের ভেতরটা পজিটিভ হয়ে গেছে। কেন পজিটিভ হয়েছে, প্রচুর পরিমাণে সোডিয়াম, মিলিয়নস অফ সোডিয়াম অর ক্যাটায়ন হ্যাজ কাম ইনসাইড দ্য সেল, যার ফলে সেলের ভেতরটা কিন্তু আর নেগেটিভ নেই, পজিটিভ হয়ে গেছে। তাহলে যখন রেস্টিং কন্ডিশনে সেলের ইনসাইড নেগেটিভ ছিল, সেইটা হচ্ছে পোলারাইজেশন। তাহলে এবার কি হচ্ছে, পোলারাইজেশনের উল্টো হয়ে গেছে, অর্থাৎ রেস্টিং কন্ডিশনে ইনসাইড সেল নেগেটিভ ছিল, নাও দ্য ইনসাইড অফ দ্য সেল হ্যাজ বিকাম পজিটিভ। তাহলে পোলারাইজেশনের উল্টো হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই কন্ডিশনটাকে বলছি আমরা ডিপোলারাইজেশন। তাহলে যখন ডিপোলারাইজেশন হয়েছে, বিকজ অফ দ্য ওপেনিং অফ দ্য ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল, মিলিয়নস অফ সোডিয়াম হ্যাজ কাম ইনসাইড দ্য সেল, তাহলে এটাকেই বলছি আমরা ডিপোলারাইজেশন। বা যেহেতু একটা পিক পৌঁছে গেছে, এটাকে আরেকটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় স্পাইক পোটেনশিয়াল। এখনো কিন্তু আমরা অ্যাকশন পোটেনশিয়াল ডিসকাস করিনি, এখন ভেরি বেসিকটা আলোচনা করছি, অ্যাকশন পোটেনশিয়ালটা পরে আসছে। তাহলে এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। মেনলি যেটা এখানে কনফিউজ হওয়ার জিনিস, যে এই সোডিয়াম চ্যানেল এবং এই সোডিয়াম চ্যানেল দুটো কিন্তু আলাদা। এটা মেকানিক্যালি টাচ সেন্সিটিভ বা মেকানিক্যালি অপারেটেড, যেখানে খুব অল্প পরিমাণে সোডিয়াম ট্রিকল ইন করে, বাট দিজ আর ভোল্টেজ সেন্সিটিভ আর ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, যারা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়ালে ওপেন করে, তখন মিলিয়নস অফ সোডিয়াম কামস ইনসাইড দ্য সেল অ্যান্ড ইনসাইড বিকামস পজিটিভ ফ্রম নেগেটিভ। তাহলে যে ভোল্টেজে এই ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে, সেটাই হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল। কারণ এটা যদি -60-তে না রিচ করে, তাহলে কিন্তু এগুলো ওপেন হবে না। সেই জন্য থ্রেশহোল্ড স্টিমুলাস বলতে সেটাকেই বোঝায় যে পোটেনশিয়ালে, অর্থাৎ -60-তে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে। সেই জন্য এইখানে যে আমরা স্টিমুলাসটা অ্যাপ্লাই করেছি, সেটাকে হতে হবে থ্রেশহোল্ড স্টিমুলাস, যাতে করে এতটা পরিমাণ ভেতরে সোডিয়াম আসে, যাতে করে এই পোটেনশিয়ালটা রেস্টিং -70 থেকে -60-তে আসে। কারণ তার যদি কম রিচ করে বা -60 না টাচ করতে পারে, তাহলে কিন্তু এই চ্যানেলগুলো ওপেন হবে না, এই পোটেনশিয়ালটা হবে না। সেই জন্য এটাই হচ্ছে বেসিক্যালি থ্রেশহোল্ড পোটেনশিয়াল বা থ্রেশহোল্ড স্টিমুলাস। যে স্টিমুলাস দিলে ইনসাইড বিকামস লেস নেগেটিভ অ্যাট -60 অ্যান্ড অ্যাট -60 দ্য ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলস ওপেন। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি থ্রেশহোল্ড পোটেনশিয়াল এবং থ্রেশহোল্ড স্টিমুলাস। যদি এখানে লেস একটা স্টিমুলাস আমি অ্যাপ্লাই করি, যার স্ট্রেন্থটা কম, যাতে করে এতটা সোডিয়াম ভেতরে আসলো যে এটাকে টাচ যদি না করতে পারে, তাহলে কিন্তু পোটেনশিয়ালটা হবে না। তাহলে সেটাকেই বলবো আমরা, দ্যাট ইজ কল্ড সাব থ্রেশহোল্ড স্টিমুলাস। তাহলে এই সোডিয়াম চ্যানেলগুলো হলো
ভোল্টেজ সেন্সিটিভ বা ভোল্টেজ গেটেড। সোডিয়াম চ্যানেল, কারণ এদের গেটগুলো ওপেন হয় একটা পার্টিকুলার ভোল্টেজে, সেই জন্য ভোল্টেজ গেটেড বা ভোল্টেজ সেন্সিটিভ। এইটা ছিল রেস্টিং কন্ডিশন, যেখানে ইনার গেটটা ওপেন আছে, আউটার গেটটা ক্লোজড আছে। যখন থ্রেশহোল্ড স্টিমুলাসে অ্যাপ্লাই করেছে, এর কনফিগারেশন চেঞ্জ হচ্ছে, আউটার গেট, ইনার গেটটা ওপেন আর আউটার গেটটা এবার ওপেন হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে রেস্টিং কনফিগারেশন অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এইটা হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তাহলে আশা করছি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার হচ্ছে একটা প্রশ্ন হতে পারে যে সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্স্ট পোটেনশিয়াল হচ্ছে +65, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের এন্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে +35-এ। মানে হচ্ছে আইডিয়ালি যখন সোডিয়াম ইনসাইড এন্ট্রি হচ্ছে তখন এই ভোল্টেজটা যাওয়া উচিত ছিল আপ টু +65, কিন্তু +65-এ যাওয়ার আগেই +35-এ গিয়ে এই চ্যানেলগুলো ক্লোজড হয়ে যাচ্ছে। যখন এই +35 রিচ করে তখন কি হয়, এর আউটার গেটটা ওপেনই থাকে কিন্তু ইনার গেটটা ক্লোজড হয়ে যায়। তাহলে যখনই +35 ইনসাইড রিচ করছে তখন এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের ইনার গেটটা বন্ধ হয়ে যাচ্ছে, দো আউটার গেট ইজ ওপেন, এবং এটাকে বলি আমরা ইনঅ্যাক্টিভ কনফিগারেশন। তাহলে এখানে একটু ছবি এঁকে দিই। তাহলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের এইটা হচ্ছে রেস্টিং কনফিগারেশন, এইটা হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন, আর এইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ কনফিগারেশন। এখন এই অবস্থায় চলে গেছে। তার মানে কি, যখনই ইনসাইড অফ দ্য সেলস বিকামস +35 তখনই ইনার গেটটা বন্ধ হয়ে যায় আর সোডিয়াম প্রবেশ করতে পারে না। তাহলে এবার যেটা প্রশ্ন হয় বা আসে যে হোয়াই ইনসাইড অফ দ্য সেলস বিকামস +35 ইনস্টেড অফ +65, কারণ সোডিয়ামের নার্স পোটেনশিয়াল বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হওয়া উচিত +65। এর তিনটে কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যে যখনই ইনসাইড +35 রিচ করে এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়। তাহলে +35 অফ দ্য রিচ করার যে কারণগুলো, তার মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস আর converted into inactive configuration। এটা হলো একটা। সেকেন্ড কারণ হচ্ছে যে যখন প্রথম সোডিয়াম এন্ট্রি নিতে শুরু করছে তখন কি হবে, যে সেলের বাইরে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, সেলের ভিতরে সোডিয়াম কম। তাহলে জাস্ট যখন চ্যানেলগুলো ওপেন হচ্ছে তখন সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট দুটোই হচ্ছে আউটসাইড থেকে ইনসাইড। বাট যত পরিমাণে সোডিয়াম ভেতরে আসতে শুরু করবে তাহলে কি হবে, যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমতে শুরু করবে আর ইলেকট্রিক গ্রেডিয়েন্টটাও রিভার্স হয়ে যাবে। তাহলে যত সোডিয়াম ভেতরে আসছে তাহলে কি হবে, সেলের ভেতর পজিটিভিটি বাড়ছে, সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাও কমবে। আবার যখন +35 হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, যে সোডিয়ামের ক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট দুটো রিভার্স হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। সেই জন্য +65-এর আগেই +35-এ এই সোডিয়াম চ্যানেলগুলো
বন্ধ হয়ে যায় বা তার বেশি যেতে পারে না। তাহলে কি হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট becomes equal, বা আরো আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টটা রিভার্স হয়ে যাচ্ছে, যার জন্য আর সোডিয়াম এন্ট্রি করতে পারছে না। এটা হলো সেকেন্ড কারণ। থার্ড কারণ আরেকটা হয়, যখনই ইনসাইড অফ দ্য সেলস বিকামস +35 মিলিভোল্ট ডিউ টু র্যাপিড অর এক্সপ্লোসিভ এন্ট্রি অফ সোডিয়াম ফ্রম আউটসাইড টু ইনসাইড, সেই সময় এখানে আরেক রকমের সাবসেট অফ চ্যানেল ওপেন হয়ে যায়। এই চ্যানেলগুলোর নাম হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। মানে যখনই ইনসাইড অফ দ্য সেল বিকামস +35 ডিউ টু র্যাপিড অর এক্সপ্লোসিভ এন্ট্রি অফ সোডিয়াম, অ্যাট দ্যাট মোমেন্ট সাম অ্যানাদার টাইপ অফ পটাশিয়াম চ্যানেল ওপেন্স, এবং এগুলো হচ্ছে সেন্সিটিভ এজ +35, এগুলো ওপেন হয়ে যাবে। আর সেলের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তাহলে কি করবে, পটাশিয়াম লিক করতে শুরু করবে। মানে এই চ্যানেলগুলো দিয়ে পটাশিয়াম লিক করতে শুরু করবে ফ্রম ইনসাইড টু আউটসাইড। তাহলে কি হচ্ছে, যে সোডিয়াম এন্ট্রি হলেও যেহেতু পটাশিয়াম বা ক্যাটায়ন লস হচ্ছে, তাহলে +35 বেশি আর যেতে পারবে না। তাহলে যখন স্পাইক পোটেনশিয়ালের রিচ করছে, সেল ডিপোলারাইজ হচ্ছে আপ টু +35, সোডিয়াম চ্যানেলগুলো, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যাচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ফর সোডিয়াম রিভার্স হয়ে যায়। আর কি হয়, যে ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, যার মাধ্যমে প্রচুর পরিমাণে পটাশিয়াম সেলের ইনসাইড থেকে আউটসাইড লস হতে শুরু করে। সেই জন্য স্পাইক পোটেনশিয়াল বা সোডিয়ামের যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, দ্যাট স্টপস অ্যাট +35 মিলিভোল্ট ইনস্টেড অফ +65 মিলিভোল্ট। এই অবধি বোঝা গেছে। এবার যে হঠাৎ করে কি হবে, প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হচ্ছে, তার মানে কি এবার সেলের ভেতর থেকে ক্যাটায়ন বা পজিটিভ চার্জ লস হচ্ছে। এবার কি হবে, খুব র্যাপিডলি পটাশিয়াম লসের কারণে নেগেটিভিটি ক্রিয়েট করবে। তাহলে কি হচ্ছে দেখুন, যেই +35 রিচ করেছে, সেই সময় ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ওপেন হয়েছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম সেলের ইনসাইড থেকে আউটসাইড লস হচ্ছে, যার ফলে পজিটিভিটি আবার কমবে, কমতে কমতে আবার নেগেটিভিটির দিকে আসবে। আচ্ছা, প্রথমেই বলে দিই, এই যে পটাশিয়াম চ্যানেল আর এই পটাশিয়াম চ্যানেল দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এগুলো হচ্ছে লিকি পটাশিয়াম চ্যানেল, অল দ্য টাইম লিকস, কিন্তু এগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড বা ভোল্টেজ অপারেটেড, যেগুলো ওপেন হচ্ছে +35-এ। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, পটাশিয়াম লস হচ্ছে। এইটা ছিল -85 মিলিভোল্ট, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্সড পোটেনশিয়াল অফ পটাশিয়াম। এবার পটাশিয়াম চাইবে তার ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল রিচ করতে। বোঝা গেল কিনা, এই যে পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে, পটাশিয়াম লস হচ্ছে, ক্যাটায়ন চেঞ্জ হচ্ছে, পজিটিভ চার্জ লস হচ্ছে, যার ফলে কি হবে, একটা র্যাপিডলি রিপোলারাইজেশন হচ্ছে। তাহলে এইটা ছিল আমার ডিপোলারাইজেশন। এবার আবার হচ্ছে সেল নেগেটিভিটি গেইন করছে, কিভাবে, বাই লসিং অফ ক্যাটায়ন দ্যাট ইজ পটাশিয়াম। তাহলে এইটাকে বলবো আমরা, তাহলে প্রথমে ছিল পোলারাইজেশন, ইনসাইড অফ দ্য সেল নেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড। তারপরে যখন সোডিয়াম এন্ট্রি হলো, তাহলে সেটা হয়ে গেল কি, ডিপোলারাইজেশন, inside of the cell has become positive. Now, through the loss of potassium, millions of potassium,
এক্সপ্লোসিভ লস অফ পটাশিয়াম সেল আবার নেগেটিভিটি গেইন করছে। তাহলে এইটাকে বলবো আমরা রিপোলারাইজেশন। মানে সেল আবার তার রিপোলারাইজেশন মানে আগের স্টেটে ফিরে যেতে চাইছে। তাহলে এইটাকে বলবো আমরা রিপোলারাইজেশন। এখানে মজার বিষয়টা হচ্ছে যে আইডিয়ালি সেলের বা নিউরন সেলের বা নার্ভ সেলের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল -70, সেইখানেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ওই চ্যানেলগুলোর। কিন্তু যেহেতু পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্ভড পোটেনশিয়াল হচ্ছে -85, সেই জন্য কি হবে, এই পটাশিয়াম চ্যানেলগুলো একটু লম্বা টাইম ধরে ওপেন থাকবে, যাতে করে পটাশিয়াম লসটা এতটা বেশি হবে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকেও আরও কিছু পটাশিয়াম লস করে তার নেগেটিভিটি -85-এ চলে গেছে। তাহলে কি হলো, যে রিপোলারাইজেশন ছিল তার থেকে বেশি রিপোলারাইজড, মানে যে পোলারাইজেশনে ছিল তার থেকে বেশি পোলারাইজড হয়ে গেছে। মানে -70 ছিল, এখন আরো বেশি নেগেটিভ হয়ে গেছে, -85 এসছে। কেন? বিকজ অফ দ্য ইট ইজ দ্য ইকুইলিব্রিয়াম অর নার্ভড পোটেনশিয়াল অফ দ্য পটাশিয়াম। তাহলে পটাশিয়াম চাইবে তার ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালে রিচ করতে, এবং সেটাই রিচ করেছে। কিভাবে না, এক্সেস পটাশিয়াম লস হয়েছে। যখনই -85-এ রিচ করবে তখন কিন্তু এই পটাশিয়াম চ্যানেলগুলো, মানে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো উইল বি ক্লোজড, মানে ক্লোজ হয়ে যাবে, আর পটাশিয়াম লস হবে না। তাহলে এই যে কন্ডিশনটা যেখানে রেস্টিং মেমব্রেন থেকে আরো বেশি নেগেটিভ হয়ে গেছে, এটাকে বলি আমরা হাইপার পোলারাইজেশন। মানে যা পোলারাইজেশন ছিল, যা নেগেটিভ ছিল, তার থেকে বেশি নেগেটিভ হয়েছে, দ্যাটস ওয়াই হাইপার পোলারাইজেশন। তাহলে এই কন্ডিশনটাকে বলছি আমরা হাইপার পোলারাইজেশন। এই অবধি বোঝা গেছে কিনা? এই অবধি যদি বোঝা গিয়ে থাকে তাহলে ঠিক আছে। এতক্ষণে আমরা কি দেখলাম, এই যে একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লিকেশন হয়েছিল, কিছু সোডিয়াম ট্রিকল করেছে ভায়া দা মেকানিক্যালি টাচ সেন্সিটিভ আর মেকানিক্যালি অপারেটেড সোডিয়াম চ্যানেল, যেখানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল রিচ করছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল, যে থ্রেশহোল্ড পোটেনশিয়ালের জন্য এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে, এক্সপ্লোসিভ হিউজ নাম্বার অফ সোডিয়াম হ্যাজ কাম ইন, যার ফলে একটা সাডেন স্পাইক হয়েছে, একটা রিপোলারাইজেশন হয়েছে। তারপরে +35-এ গিয়ে পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়েছে, ভোল্টেজ গেটেড বা ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, র্যাপিড এক্সপ্লোসিভ পটাশিয়াম লস হচ্ছে, আবার আগের কন্ডিশনে ফিরে আসছে, এটাকে বলছে রিপোলারাইজেশন। আবার যেহেতু পটাশিয়ামের নার্ভড পোটেনশিয়াল ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল -85, তাহলে পটাশিয়াম লস -85 অব্দি হবে, এবং এটাকে বলছি আমরা হাইপার পোলারাইজেশন। এবং এই ভোল্টেজে গিয়ে -85-এ গিয়ে এই পটাশিয়াম চ্যানেলগুলো ক্লোজড হয়ে যাবে। এই অব্দি বোঝা গেছে। তাহলে এতক্ষণে কি ঘটনাটা ঘটলো, এই অ্যাপ্লিকেশন মানে থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লিকেশনের জন্য এবার কি হয়েছে, সেলের ভিতরে হিউজ পরিমাণে এক্সট্রা সোডিয়াম এসছে, যেটা রেস্টিং কন্ডিশনে ছিল না। তাহলে সেলের ভিতরে প্রচুর পটাশিয়াম, প্রচুর পরিমাণে সোডিয়াম এসছে, আর কি হয়েছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হয়েছে। তাহলে রেস্টিং কন্ডিশনে আসতে গেলে কি করতে হবে, মানে হাইপার পোলারাইজেশন হয়ে গেছে, এই অবধি যে ঘটনাটা ঘটেছে, সেলের ভেতরে প্রচুর পরিমাণে সোডিয়াম এসছে আর সেল থেকে প্রচুর পরিমাণ এক্সট্রা পটাশিয়াম লস হয়েছে। তাহলে এই যে প্রচুর পরিমাণে এক্সট্রা সোডিয়াম গেন হয়েছে আর প্রচুর পরিমাণে এক্সট্রা পটাশিয়াম লস হয়েছে, এটাকে নর্মালাইজ করে আবার রেস্টিং কনফিগারেশন বা রেস্টিং কন্ডিশনে যেতে হবে। তখন কি হবে, এই যে বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ চ্যানেল, এ তখন কি করবে, যত এক্সট্রা পরিমাণ সোডিয়াম গেন হয়েছে ভায়া দা ভোল্টেজ সেন্সিটিভ আর ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, সেই সোডিয়ামগুলোকে পাম্প আউট করবে। আর যে পরিমাণ পটাশিয়াম সেল থেকে বেরিয়ে গেছে ভায়া দা ভোল্টেজ সেন্সিটিভ আর ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, সেই পটাশিয়ামগুলোকে গেন করবে, করে আলটিমেটলি এটা আবার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ফিরে যাবে। এবং এইটাকে বলি আমরা, এই যে কন্ডিশনটা যেখানে -85 থেকে আবার 70-তে যাচ্ছে, -70-তে যাচ্ছে, দ্যাট ইজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে যাচ্ছে, সেইটাকে বলি আমরা নর্মালাইজেশন।
অর্থাৎ যে এক্সট্রা সোডিয়াম গেইন হয়েছিল এবং যে এক্সট্রা পটাশিয়াম লস হয়েছে সেটাকে নর্মালাইজ কে করলো, এই পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এ কি করলো, যে এক্সট্রা সোডিয়ামগুলোকে পাম্প আউট করবে আর যে পটাশিয়ামগুলো লস হয়েছে সেগুলোকে গেইন করবে। তারপরে যে আবার সেল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ফিরে যাবে, তখন কি হবে, এই সোডিয়াম চ্যানেলগুলো আবার হচ্ছে রেস্টিং কনফিগারেশনে চলে যাবে, যেখানে ইনার গেটটা ওপেন হয়ে যাবে, আউটার গেটটা আবার ক্লোজড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তাহলে কি দেখলাম, যে প্রথমে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো রেস্টিং কনফিগারেশনে ছিল, যেখানে ইনার গেট হচ্ছে ওপেন আর আউটার গেটটা হচ্ছে ক্লোজড। যখন অ্যাক্টিভ কনফিগারেশনে গেল তখন হচ্ছে আউটার গেটটা ওপেন হয়েছে, ইনার গেট তো ওপেন ছিল, প্রচুর পরিমাণে সোডিয়াম আসছে। +35 আমরা কি দেখলাম, যে আউটার গেটটা ওপেন থাকলেও ইনার গেটটা বন্ধ হয়ে গেছে, যার ফলে আর সোডিয়াম এন্ট্রি করতে পারছে না। তারপরে আফটার সাম টাইম যখন নর্মালাইজেশন হচ্ছে ভায়া দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, যখন এক্সট্রা সোডিয়াম লস হয়ে গেল এবং যে পটাশিয়ামটা লস হয়েছিল সেটা গেইন করলো, তখন হচ্ছে আবার এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো রেস্টিং কনফিগারেশনে চলে গেছে, যেখানে হচ্ছে যে আউটার গেট ক্লোজ হয়ে গেছে, ইনার গেট ওপেন হয়ে গেছে। এই যে ঘটনাটা এতক্ষণ ধরে আমরা শুনলাম, দিস ইজ নট অ্যাকশন পোটেনশিয়াল, দিস ইজ লোকাল পোটেনশিয়াল। মানে লোকাল পোটেনশিয়াল মিনস আমি যে এরিয়াতে জাস্ট একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করেছি সেখানে এই ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জগুলো হয়েছে। তাহলে এতক্ষণ যে আমরা জিনিসটা দেখলাম সেটা কিন্তু নট অ্যাকশন পোটেনশিয়াল, দ্যাট ইজ লোকাল পোটেনশিয়াল। কেন লোকাল পোটেনশিয়াল, মানে হচ্ছে এইটা হচ্ছে পুরো নিউরনাল সেল বডি বা নিউরন, এটা পুরো সেল মেমব্রেন বা নিউরনের মেমব্রেন। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, জাস্ট আমি যেখানে বা যে জায়গাটায় একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়েছে, সমগ্র নিউরনে কিন্তু আমি স্টিমুলাস অ্যাপ্লাই করিনি, তাহলে মেমব্রেনের বা নিউরনের যে সেল বডি, দ্য সেল মেমব্রেন, তা যে এরিয়াতে স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়েছে ঘটনাটা সেইখানে ঘটছে, অ্যান্ড দিস ইজ কল্ড লোকাল পোটেনশিয়াল। এই লোকাল পোটেনশিয়াল যখন ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মুভমেন্ট হবে, অ্যাকশন হবে, মানে ইট উইল ক্যারিড দ্য সেন্সেশন টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ যখন লোকাল পোটেনশিয়াল উইল বি ইন অ্যাকশন, দ্যাট ইজ ফরওয়ার্ড প্রোপাগেশন, দ্যাট ইজ কল্ড অ্যাকশন পোটেনশিয়াল। এখন আমি ডিসকাস করব যে যে লোকাল পোটেনশিয়াল ক্রিয়েট হলো, হাউ ইট উইল প্রোপাগেট ফরওয়ার্ড, অ্যান্ড লোকাল পোটেনশিয়াল উইল বি অ্যাকশন পোটেনশিয়াল। দেন I will tell you the exact or proper definition of the action potential. Till now, I think you have no doubt. শর্টে বলে দিচ্ছি খালি, সেল হচ্ছে প্রথমে রেস্টিং কনফিগারেশনে ছিল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এখানে একটা থ্রেশহোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়েছে, মেকানিক্যালি অপারেটেড সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম এন্ট্রি হয়েছে, যেখানে -70 থেকে -60 এসছে। এটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল, যে পোটেনশিয়ালে এই ভোল্টেজ সেন্সিটিভ, ভোল্টেজ গেটেড বা ভোল্টেজ অপারেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়েছে, প্রচুর পরিমাণে সোডিয়াম এসছে এবং র্যাপিডলি একটা পজিটিভিটি গেইন করেছে আপ টু +35 মিলিভোল্ট, যেখানে সোডিয়ামের নান্স পোটেনশিয়াল বা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হওয়ার কথা ছিল +65, সেইটা গেইন না করে ইট হ্যাজ গেইনড +35। কেন? তার কারণটা হচ্ছে যে +35-এ এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ কনফিগারেশনে চলে যায়। প্লাস হচ্ছে এই সময়ে সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট রিভার্স হয়ে যায়, আর সোডিয়াম এন্ট্রি করতে পারে না। প্লাস হচ্ছে সেই সময় কি হচ্ছে না, এই +35-এ ভোল্টেজ অপারেটেড আর ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়, যার মাধ্যমে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ এক্সপ্লোসিভ নাম্বার অফ পটাশিয়াম সেলে ইনসাইড থেকে আউটসাইডে লস হয়, যার জন্য আর পজিটিভিটি গেইন করতে পারে না। এই পটাশিয়াম লসের জন্য তখন আবার রিপোলারাইজ হতে শুরু করে, কিন্তু যেহেতু পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল -85, তাহলে সেই অবধি রিচ করবে। তাহলে এই অবধি যখন, তাহলে এইটা ছিল আমার রেস্টিং কন্ডিশনে পোলারাইজেশন, এই অবধি হয়েছে ডিপোলারাইজেশন, যেহেতু স্পাইক তৈরি হয়েছে, স্পাইক পোটেনশিয়াল, তারপরে র্যাপিড
পটাশিয়াম বা পজিটিভিটি লসের জন্য সেলের রিপোলারাইজেশন হয়েছে আপ টু -70, দ্যাট ইজ অ্যাট রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। কিন্তু যেহেতু পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -85, এই চ্যানেলগুলো একটু বেশি টাইম ধরে ওপেন হবে এবং আলটিমেটলি -85 গেন করবে। তার কারণটা কি? এইটা হচ্ছে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্ভড পোটেনশিয়াল। বাট এইটা কিন্তু ডিস্টার্ব কন্ডিশন বা নর্মাল কন্ডিশন না। এই অবধি কি হয়েছে, সেলের ভেতরে প্রচুর পরিমাণে সোডিয়াম গেন হয়েছে আর প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হয়েছে। দ্যাট উইল বি নর্মালাইজড বাই দ্য অ্যাক্টিভিটি অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল। সোডিয়ামকে লস করবে, এক্সট্রা যে পটাশিয়াম লস হয়েছে সেটাকে গেন করবে, যার ফলে নর্মালাইজেশন হবে। এইটা হচ্ছে লোকাল পোটেনশিয়াল। এই লোকাল পোটেনশিয়ালটাই এবার হয়ে যাবে অ্যাকশন পোটেনশিয়াল, সেটা এবার আমি ডিসকাস করব। তো আশা করছি এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিছু পটাশিয়াম চ্যানেল ছিল যেটা হচ্ছে রেস্টিং কন্ডিশনে কাজ করে, অল দ্য টাইম ওপেন লিকি পটাশিয়াম চ্যানেল। বাট এই পটাশিয়াম চ্যানেলগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড, ভোল্টেজ অপারেটেড, হুইচ ওপেন্স অ্যাট +35 মিলিভোল্ট। এখানে সোডিয়াম চ্যানেল ছিল, এগুলো হচ্ছে মেকানিক্যালি অপারেটেড, আর এই সোডিয়াম চ্যানেলগুলো হচ্ছে ভোল্টেজ অপারেটেড, যেটা ওপেন হচ্ছে থ্রেশোল্ড পোটেনশিয়ালে। তাহলে এখান থেকেই থ্রেশোল্ড স্টিমুলাস, থ্রেশোল্ড পোটেনশিয়াল, এই ডেফিনেশনগুলো এখান থেকে চলে আসছে। তার কম যদি আমি স্ট্রেংথের স্টিমুলাস অ্যাপ্লাই করি, যেখানে এনাফ সোডিয়াম গেন না হওয়ার কারণে -70 থেকে -60 আসবে না, যার ফলে অ্যাকশন পোটেনশিয়াল বা লোকাল পোটেনশিয়াল হবে না, ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হবে না, দ্যাট ইজ কল্ড সাব থ্রেশোল্ড স্টিমুলাস। ওই সাব থ্রেশোল্ড স্টিমুলাসে এই সোডিয়াম চ্যানেলগুলো, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে না, যার ফলে স্পাইক হবে না, লোকাল পোটেনশিয়াল হবে না, অ্যাকশন পোটেনশিয়াল হবে না, এখানটা লোকালে ডাই আউট করবে, অ্যান্ড দ্যাট উইল বি কল্ড দ্য সাব থ্রেশোল্ড স্টিমুলাস। তাহলে এইটা ছিল পোলারাইজেশন, রেস্টিং কন্ডিশন। সাডেন রিপোলারাইজেশন হয়েছে, স্পাইক পোটেনশিয়াল হয়েছে, রিপোলারাইজেশন হয়েছে, হাইপার পোলারাইজেশন হয়েছে, তারপরে নর্মালাইজেশন হয়েছে। নর্মালাইজেশন হয়েছে বিকজ অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য sodium potassium ATPase channel. Till now what we have discussed is local potential, because it has created in locally where we have applied the threshold stimulus. Now I will discuss how the local potential will become action potential, that is how the local potential will propagate forward, that is the action potential. When local potential will be in action, that is forward propagation, that is called action potential. Now I will discuss the mechanism. ওকে, তাহলে যখন একটা থ্রেশোল্ড স্টিমুলাস অ্যাপ্লাই করা হলো লোকালি, মানে যে এরিয়াতে, মেমব্রেনের যে এরিয়াতে স্টিমুলাস অ্যাপ্লাইড হয়েছে, থ্রেশোল্ড স্টিমুলাস, সেখানে এরকম একটা পোটেনশিয়াল চেঞ্জ হয়েছে বা ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হয়েছে। সাপোজ আমি মেমব্রেনের এই জায়গাটাতে একটা স্টিমুলাস অ্যাপ্লাই করেছিলাম, তাহলে এই এরিয়াতে একটা ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ হয়ে একটা লোকাল পোটেনশিয়াল তৈরি হয়েছে। এই যে লোকাল পোটেনশিয়াল হওয়ার কারণে সেলের ভেতরে যে সোডিয়ামগুলো এসছে, এক্সট্রা সোডিয়ামগুলো, সে সোডিয়ামগুলো সাইডে মানে ট্রিগলিন করে, সাইডে মুভমেন্ট করে, মানে এইদিকে সোডিয়ামগুলো মুভমেন্ট করছে। এর ফলে কি হবে, এই জায়গাতে যে মেকানিক্যালি অপারেটেড টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো ছিল, সেইগুলো ওপেন হবে। তাহলে আবার কিছুটা সোডিয়াম অ্যাপ্লিকেশন হতে শুরু করবে। মানে হচ্ছে যে আমি প্রথম যখন অ্যাকশনটা শুরু করি বাই দ্য অ্যাপ্লিকেশন অফ থ্রেশোল্ড স্টিমুলাস, তাহলে এখানে অ্যাকশনটা শুরু হয়েছিল যে থ্রেশোল্ড স্টিমুলাস দেওয়ার কারণে সোডিয়াম চ্যানেলটা ওপেন হচ্ছে, বাস এইখানে ঘটনা শুরু হয়ে গেছে। তার পরবর্তী সেগমেন্ট অফ মেমব্রেনগুলোতে যখন এই যে সোডিয়াম আসছে, সে সোডিয়ামগুলো যখন সামনের দিকে একটু মুভ করবে, কারণ যেতে তো কোনো অসুবিধা নেই, সোডিয়াম মুভ করতেই পারে, তাহলে এখানকার মেকানিক্যালি সেন্সিটিভ বা টাচ সেন্সিটিভ যে সোডিয়াম চ্যানেলগুলো হচ্ছে সেইগুলো ওপেন হবে। যখনই ওপেন হবে এই জায়গাটাতে আবার কি হবে,
এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা থ্রেশহোল্ড পোটেনশিয়ালে যাবে, আবার সেই ভোল্টেজ সেনসিটিভ সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে, প্রচুর পরিমাণে সোডিয়াম আসবে, তারপরে ভোল্টেজ +35 অব্দি গেন করবে, তারপরে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হবে, আবার ফুল ব্রাউন একটা লোকাল পোটেনশিয়াল তৈরি হবে। তাহলে আমি কি দেখব, যত আস্তে আস্তে এটা এই ঘটনা ঘটতে থাকবে, তাহলে সোডিয়াম ভেতরে আসছে ভায়া দা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, তারপরে হচ্ছে পটাশিয়াম লস হচ্ছে ভায়া দা ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, আবার এই সোডিয়ামগুলো পাশের রেস্টিং সোডিয়াম চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করবে, এরকম ঘটনা ঘটতে থাকবে। তাহলে আমি কি দেখব, এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে দেখব যে সোডিয়াম ভেতরে আসছে, পটাশিয়াম বাইরে যাচ্ছে, সোডিয়াম ভেতরে আসছে, পটাশিয়াম বাইরে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা কিন্তু ঘটতে থাকবে। যখন এই ঘটনাটা ঘটতে থাকবে, তাহলে এই লোকাল পোটেনশিয়াল আস্তে আস্তে ফরওয়ার্ড মুভ করছে, ইট উইল গো টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এই যে লোকাল পোটেনশিয়াল ফরওয়ার্ড প্রোগ্রেস হচ্ছে, মুভমেন্ট করছে, দ্যাট ইজ দ্য অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে বোঝা গেল। এবার আমি অ্যাকশন পোটেনশিয়ালের ডেফিনিশনটা একদম বলে দিচ্ছি এবং লিখে দিচ্ছি। আশা করছি এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার ডেফিনেশনটা বলছি আমি বা লিখছি। অ্যাকশন potentials are electrochemical fluctuations are electrochemical fluctuations occurring in membranes of excitable cells like neuron or muscle cells and which propagates forward over the membrane। তাহলে আশা করছি বোঝা গেল। তাহলে কি অ্যাকশন পোটেনশিয়াল ডেফিনেশন কি? অ্যাকশন পোটেনশিয়ালস আর electrochemical fluctuations occurring in the membrane of excitable cells like neuron muscle cells and which propagates forward over the membrane। এইটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল ডেফিনিশন। তো আশা করছি তোদের টপিকটা ভালো লাগবে। তোদের এই জন্যই বলছি, যেহেতু আমার মেন টার্গেট হচ্ছে ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আশা করছি আমি বোঝাতে পেরেছি, তোদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে একটা পজিটিভ কমেন্ট করবি, কি করে ইমপ্রুভ করা যায় কমেন্ট করবি, লাইক করবি, শেয়ার করবি, বন্ধুদেরকে জানাবি, আমাকে হেল্প করিস যাতে আমি কাজটা চালিয়ে যেতে পারি। আজকে এই অবধি থাক। এর পরের টপিকে আমি অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে আরও কিছু জিনিস ডিসকাস করব এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড এগুলো নিয়ে আমি ডিসকাস করব।